স্বাগত জানাচ্ছি বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি মাহমুদা মমিতা এবং আমি গোলাম কিবরিয়া। জানাচ্ছি শিরোনামগুলো। এমপি হাজী সেলিম পুত্র ইরফানের ১ বছরের কারাদণ্ড, অবৈধ অস্ত্র, ওয়াকিটকি, মদ এবং ইয়াবা উদ্ধার। সিএমএসডিতে পড়ে থেকে নষ্ট কোটি কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি ক্রয়ে অতি আগ্রহ, বিতরণ নেই। করোনার কারণে শেষ হয়নি শিক্ষার্থীদের সিলেবাস, পিছিয়ে যাচ্ছে আগামী বছরের এসএসসি পরীক্ষা। শিরোনামগুলো শুনছিলেন, এবার বিস্তারিত। মদপান এবং অবৈধভাবে ওয়াকিটকি রাখার দায়ে সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমকে ১ বছরের কারাদণ্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত লালবাগে হাজী সেলিমের বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় অস্ত্র, মদ, ইয়াবা এবং ৩৮টি ওয়াকিটকি। এ ঘটনায় অস্ত্র এবং মাদক আইনে আলাদা মামলা হবে। এর আগে নৌবাহিনী কর্মকর্তাকে মারধরের ঘটনায় মামলা হয় তার বিরুদ্ধে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনপ্রতিনিধি বা যেই হোক অপরাধ করলে ছাড় পাবে না। এই গাড়ি আমাকে হিট করছে, হিট করার পর আমি ব্রেক করছি, ব্রেক করে আমি পরিচয় দিচ্ছি আমি লেফটেন্যান্ট ওয়াসিফ, বাংলাদেশ সশস্ত্র বাহিনী, প্লিজ একটু ওয়েট করেন। আমাকে নেমেই সাথে মারলো। এভাবেই নিজের ক্ষোভ ঝাড়ছিলেন নৌবাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিফ আহমেদ খান। ঘটনার সূত্রপাত কলাবাগানে। রোববার সন্ধ্যায় নৌবাহিনীর এই কর্মকর্তার মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে সংসদ সদস্য স্টিকার লাগানো হাজী সেলিমের গাড়ির। এ নিয়ে বাকবিতণ্ডা, এক পর্যায়ে নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর। এ সময় ওই গাড়িতে ছিলেন দক্ষিণ ঢাকার ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিম। এখানে তাদের সাথে একটু হিসিং হয়, সেই হিসিংয়ের একটা পর্যায়ে এটা কিছুটা হাতাহাতি পর্যায়ে চলে যায়। পুলিশ সাথে সাথে এখানে রেসপন্ড করে এবং গাড়িটাকে পুলিশ হেফাজতে নেয়, গাড়ির ড্রাইভারকে পুলিশ হেফাজতে নেয়। মারধর ও হত্যা চেষ্টার অভিযোগে ধানমন্ডি থানায় মামলা করেন নৌবাহিনীর ওই কর্মকর্তা। ইরফান সেলিম সহ ৪ জনের নাম আসে এজাহারে, অজ্ঞাত আসামি আরও ৩ জন। মামলাসহ কিছু সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে লালবাগে হাজী সেলিমের বাসায় অভিযান চালায় র্যাব। প্রায় ৮ ঘন্টার অভিযানে উদ্ধার হয় অবৈধ অস্ত্র, মদ, ৪০০ পিস ইয়াবা ও ৩৮টি অনুমোদনহীন ওয়াকিটকি। সন্ধান মেলে টর্চার সেলেরও। মদ্যপান ও অবৈধ ওয়াকিটকি রাখার দায়ে ইরফান সেলিমকে ১ বছরের কারাদণ্ড দেয় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। একই অভিযোগে ১ বছরের সাজা হয় দেহরক্ষী জাহিদের। এছাড়াও অস্ত্র ও মাদক আইনে হবে নিয়মিত ২টি মামলা। মূলত উনি ওনার ব্যবসা এবং আমরা অন্যান্য মাধ্যমে জানতে পেরেছি এলাকার চাঁদাবাজি সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে পরিচালনা করার জন্য এই ওয়াকিটকি সেটগুলো ব্যবহৃত হয়ে থাকে। আমরা ইরফান মোহাম্মদ সেলিমের একটি টর্চার সেল পেয়েছি। টর্চার সেলে আমরা বিভিন্ন জিনিসপত্র, হ্যান্ডকাপের কথা উল্লেখ করেছি এটি আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। অপরাধ করে কেউ পার পাবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। জনপ্রতিনিধি অপরাধ করলে তাকেও আইনের মুখোমুখি হতে হবে, জানান তিনি। যেই ঘটনা ঘটাক আমরা কাউকে ছাড় দিচ্ছি না, আপনারা সেটা দেখেছেন। সে জনপ্রতিনিধি হোক কিংবা সে সমাজের উচ্চ লেভেলের লোক হোক, কাউকে আমরা ছাড় দিচ্ছি না। দেশ যেমনি এগিয়ে যাচ্ছে, আমরা আইনের শাসন প্রতিষ্ঠিত করার জন্য আমরা জাতির কাছে ওয়াদাবদ্ধ এবং আমরা সেই অনুযায়ী কাজ করছি। এ বছরের ফেব্রুয়ারিতে দক্ষিণ ঢাকার ৩০ নম্বর ওয়ার্ডে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করেন এমপি হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম। তখনও প্রতিপক্ষের উপর একাধিক হামলার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর চকবাজারে ইরফান সেলিমের আরেকটি প্রতিষ্ঠানে অভিযান চালাচ্ছে র্যাব। সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী নাহিদ কামাল। যাচ্ছে তার কাছে। নাহিদ, কি অবস্থা সেখানে? এখন অভিযানের কোন পর্যায়ে আছে? আমি এখন যে জায়গাটিতে আছি এটি হচ্ছে মদিনা আশিক টাওয়ার। আমার পেছনে যে ভবনটি রয়েছে এই ভবনে কিন্তু এখন থেকে ঠিক আধা ঘন্টা আগে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে কিন্তু এই ভবনটিতে অভিযান পরিচালনা করা হয়েছে এবং তারা অভিযানে যে বিষয়টি এখানে পেয়েছে এই ভবনটি থেকে ছুরি, তারপর হচ্ছে একটি ওয়াকিটকি এবং আপনার সামান্য কিছু হকি স্টিক সহ বেশ কিছু আলামত তারা এখানে উদ্ধার করেছে। এছাড়া এই ভবনটিতে আর তেমন কিছু পায়নি। কিন্তু আমি আপনাকে যদি এখানে দেখাই, ভবনটি কিন্তু এখনো র্যাবের কর্মকর্তারা এখনো এখানে অবস্থান করছেন এবং ভবনের অন্য কোনো ফ্লোরে অন্য কোনো কিছু আছে কিনা
সেই বিষয় কিন্তু তারা অনুসন্ধান করছেন। আমি আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি যে আজকে কিন্তু আপনার দুপুর নাগাদ র্যাবের ভ্রাম্যমাণ আদালত কিন্তু হাজী সেলিমের বাসায় অভিযান পরিচালনা করে। সেই অভিযান থেকে আপনার মূলত যে বিষয়টি দেখা যায়, সেই ভবনে আপনার ইরফান সেলিমকে সেখান থেকে আটক করা হয় এবং তার যে সহযোগী জাহিদুল ইসলাম তাকেও কিন্তু সেখান থেকে আটক করা হয়। আটকের পরপর কিন্তু যে বিষয়টি দাঁড়ায় হচ্ছে, সেখানে তাদেরকে 1 বছর করে কারাদণ্ড দেওয়া হয়। সেখান থেকে আপনার 38টি ওয়াকিটকি উদ্ধার করা হয়। যে বিষয়টি আপনার র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ যে বিষয়টি বলছেন, এই ওয়াকিটকি গুলো মূলত ব্যবহার করা হতো আপনার বিভিন্ন সময় চাঁদাবাজি থেকে শুরু করে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই ওয়াকিটকি গুলো ব্যবহার করত বলে কিন্তু র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া সেখান থেকে কিন্তু প্রায় 7 বোতল মদ, এছাড়াও কিন্তু আপনার ছুরি সহ আরো বেশ কিছু আলামত সেখান থেকে জব্দ করা হয়েছে। এছাড়া তার যে সহযোগী জাহিদুল ইসলাম ছিল, তার কাছ থেকে প্রায় আপনার 400টি ইয়াবা জব্দ করা হয়েছে। তাদেরকে এখন থেকে ঠিক 1 ঘন্টা আগে তাদেরকে র্যাব 3-এর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখান থেকে পরবর্তীতে তাদেরকে মূলত কেরানীগঞ্জে কারাগারে প্রেরণ করার কথা রয়েছে। এছাড়া তাদের কাছ থেকে যে মাদক উদ্ধার করা হয়েছে এবং 2টি অস্ত্র উদ্ধার করা হয়েছে, সে মাদক ও অস্ত্র আইনে আরো 2টি মামলা করার কথা কিন্তু র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। একটা বিষয় জানতে চাচ্ছি আপনার কাছে, এই যে এই আশিক টাওয়ারে যে মদিনা আশিক টাওয়ারে যে অভিযান চলছিল, সেটি কি শেষ হয়েছে, সেটি ক্লোজ হয়েছে? মানে সেই অভিযান কি এখন চলছে নাকি র্যাব বের হয়ে গেছে সেখান থেকে? না, র্যাবের সদস্যরা এখান থেকে মূলত র্যাবের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন সরওয়ার আলম, তিনি মূলত এখান থেকে চলে গিয়েছেন এবং র্যাবের যারা কর্মকর্তারা আছেন তারাও চলে গিয়েছেন। তারপরও তাদের নিরাপত্তার জন্য উদ্ধার হয়েছে এবং তাকে 1 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তো এই যখন পরিস্থিতি, এর পরিণতি কি হবে? যারা একজন নির্বাচিত জনপ্রতিনিধি, তিনি যখন দৈনিক ব্যাখ্যাটা কি পরিস্থিতি এখন? যদি কোন ফৌজদারি অপরাধ করে, তারা যেহেতু সুবিধাভোগী পোস্টে থাকে, সেই ক্ষেত্রে তাদেরকে স্থানীয় সরকার বিভাগ থেকে সাসপেন্ড করা হবে। এটা সিটি কর্পোরেশনের মাধ্যমে এদেরকে সাসপেন্ড করা হবে। আর এরা যেহেতু মোবাইল কোর্টের আওতায় 1 বছরের সাজা হয়ে গেছে, এদেরকে সরাসরি বহিষ্কার করা যেতে পারে, বহিষ্কার হবে তারা। সেই ক্ষেত্রে তার যে আসনটি, তিনি যে কাউন্সিলর ছিলেন, সেটি কি হবে? সেটি কি শূন্য ঘোষণা করবে? সেখানে কি সেটা যদি এটা স্থায়ীভাবে সে বহিষ্কৃত হয়, তার সেক্ষেত্রে এখানে শূন্য ঘোষণা করা হবে এবং এটা পুনর্নির্বাচন হবে। অবশ্যই। আমরা যেই অভিযোগে আসলে যেখান থেকে ঘটনার সূত্রপাত, আমরা দেখলাম যে নৌবাহিনীর একজন কর্মকর্তা, তাকে তার দেহরক্ষীরা আক্রমণ করেছেন এবং আঘাত করেছেন। তাকে মামলাটি হয়েছে কিন্তু প্রাণনাশের চেষ্টার মামলা। সেই ক্ষেত্রে আপনার কাছে আমি জানতে চাই, ধরেন একজন নৌবাহিনীর বা সেনাবাহিনীর কর্মকর্তার উপর যখন এমন হামলা হয়, সেটির আইনি পরিভাষায় কোনো ভিন্নতা আছে কিনা, নাকি সাধারণ যে কোনো নাগরিকের ক্ষেত্রে যেমন আইনি প্রক্রিয়া চলবে, একজন সার্ভিং যদি মেজর হন বা সেনাবাহিনীর কর্মকর্তা হন, তার ক্ষেত্রে কি কোনো ভিন্নতা আছে কিনা? না, সেটা তো ওনাকে যেভাবে মানে মারধর করেছে, গাড়ি থেকে নেবে হুমকি ধমকি দিচ্ছে, যা মানে হত্যা চেষ্টা করেছে, সেটার জন্য আমাদের মানে ফৌজদারি অপরাধে যেভাবে বিচার হয় সেভাবে বিচার হবে। আর এই ক্ষেত্রে ওয়ার্ড কমিশনারের ক্ষেত্রে যা ঘটছে, সেটা হইলো তার বিরুদ্ধে যে অস্ত্র পেয়েছে, অস্ত্র আলাদা মামলা হবে, মাদক পেয়েছে, মাদকের জন্য আলাদা মামলা হবে, তার ওখানে ওয়াকি টকি পাওয়া গেছে, সে কারণে সরাসরি তাকে মোবাইল কোর্ট সাজা দিয়েছে। আরেকটা বিষয় আমরা দেখেছি নিউজে, আরেকটা বিষয় আছে যেটার জন্য 2টা ঘটনায় 6 মাস করে ওর কারাদণ্ড, মানে 2 জন আসামি 6 মাস করে 1 বছর করে কারাদণ্ড হয়েছে তাদের। মানে একটা কারাভোগের পর আরেকটা কারাভোগ হবে, তার বলা যায় যে 1 বছর করে ওদের কারাদণ্ড হয়েছে। অবশ্যই। আরেকটি বিষয় আপনার কাছে একটু জানতে চাই, আমরা দেখতে পাচ্ছি যে ধরেন এই যে কক্সবাজারে যে মেজর সিনহা, তাকে হত্যা করা হলো, তারপরে আমরা দেখলাম যে ওসি প্রদীপের সম্পদ সেগুলো আবিষ্কৃত হলো এবং নানা রকম খোঁজ পড়লো। এখানেও মামলাটি হলো মারধর এবং হত্যা চেষ্টার, কিন্তু তার বাড়িতে অভিযান চালিয়ে আমরা দেখলাম যে নানা রকম অবৈধ জিনিসপত্র, ওয়াকি টকি বললেন, অস্ত্র বলেন, এগুলো উদ্ধার হলো। তো এই যে একটি ঘটনার জের ধরে আরেকটি অপরাধ উন্মোচিত হয়, এই ট্রেন্ডটাকে আপনারা কিভাবে দেখেন?
কারণ যদি এই অপরাধটি না হতো তাহলে সেটিও তো আর মানে আমাদের চোখে পড়তো না বা সামনে আসতো না। আসলে যে অপরাধগুলাই আমাদের সামনে আসতেছে, আমাদের বর্তমান সরকার খুবই স্ট্রিক্ট, যে একটা অপরাধে যদি কোনো সামনে আসে তার বিরুদ্ধে সবগুলা বিষয় তদন্ত করে দেখা হয়। একজন স্বাভাবিক লোকের বাসায় তো আর পুলিশই তদন্ত করবে না। এখন যে যদি একটা সে অপরাধ ঘটায় তার বিরুদ্ধে সবগুলা বিষয় আছে, দুদক তার সম্পত্তির হিসাব চাইতে পারে, বিভিন্ন বিষয়গুলা তখন তার সার্বিক তদন্তটা শুরু হয়। আসলে আমাদের চেষ্টা তো আছেই, তারপরে অপরাধীরা অপরাধ করে যাচ্ছে এবং এটা যেই অপরাধগুলাই জনসম্মুখে আসতেছে বা যেগুলা আপনি সরকারের সদিচ্ছার কথা বলেন, অবশ্যই আমরা সাধুবাদ জানাই যে এই প্রথম এত ক্ষমতাশীল একজনকে এত দ্রুততম সময়ে গ্রেপ্তার করেছে। আমরা তার আগে দেখেছি ক্যাসিনো কাণ্ডে অনেককে গ্রেপ্তার করা হয়েছে, সেখানেও আমরা সাধুবাদ জানিয়েছিলাম। কিন্তু দীর্ঘদিন আমরা দেখেছি সম্রাটের মতো লোক কোনো রকম অসুস্থতা ছাড়া হাসপাতালে আরামায়েশের জীবন কাটায়, সেইটাও তো আমাদের মনে হতাশার সৃষ্টি করে। সেই ক্ষেত্রে আমাদের আইন বিভাগ আপনারা কিছু করতে পারেন কিনা স্বতঃপ্রণোদিত হয়ে? মামলায় মানি লন্ডারিং যে সমস্ত মামলাগুলা, আমি হাইকোর্টে আমার বেঞ্চে যে সমস্ত মামলাগুলো এসেছে, আমরা এটার যাতে জামিন না হয় মানে সিরিয়াসলি আমরা এটা অপোজ করেছি এবং আমরা জানি এই যে এনো রূপম এদেরও মানি লন্ডারিং এর বেশ কয়েকটা মামলা অলরেডি সাবস্টিট হয়ে গেছে, এদের বিচার শুরু হয়েছে। আসলে বিচারটা আমাদের দ্রুত হওয়া দরকার, যেহেতু করোনা পরিস্থিতির কারণে কিছুদিন সময় নষ্ট হয়েছে। তো এখন আমরা মনে করি ক্যাসিনো কাণ্ড সরকার সিরিয়ার যে মামলাগুলো হয়েছে সিআইডি করেছে এবং দুদক যে সম্পত্তির মামলা করেছে, এটা দ্রুত তদন্ত শেষ হয়ে বিচার দ্রুত শেষ হবে। আমরা অবশ্যই একে আমিনুদ্দিন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। যাদের রাজনৈতিক সংস্কৃতি রক্তের দাগ আর ষড়যন্ত্রের নকশা, তারাই গণতন্ত্রের মুখোশ পড়া ফেরিওয়ালা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এইসব কথা বলেছেন তিনি। মুখে গণতন্ত্রের বুলিয়া উড়িয়ে জুলুমতন্ত্র কায়েম করার জন্য ক্ষমতা যেতে বিএনপি অন্ধকারের চোরাগলি খুঁজে। যাদের রাজনৈতিক সংস্কৃতিতে রক্তের দাগ আর ষড়যন্ত্রের নকশা, তারাই তো গণতন্ত্রের মুখোশ পরা ফেরিওয়ালা। গণতন্ত্র এক চাকার বাইসাইকেল নয়, এটি একটি ভারসাম্যমূলক কাঠামো। এখানে সরকারের পাশাপাশি বিরোধী দলের ভূমিকাও গুরুত্বপূর্ণ। গণতন্ত্রে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সকলের সহযোগিতা প্রয়োজন। দেশে করোনা শনাক্তের সংখ্যা 4 লাখ ছাড়িয়েছে। গত 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছে 1436 জন। এ নিয়ে মোট শনাক্ত দাঁড়ালো 4,251 জনে। করোনায় মৃত্যু হয়েছে আরও 15 জনের, এর মধ্যে পুরুষ 9 এবং নারী 6 জন। এ পর্যন্ত মোট প্রাণহানি 5,818 জনের। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয় 111টি ল্যাবে গত 24 ঘন্টায় 13,758 নমুনা পরীক্ষা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 10.44%। নতুন করে সুস্থ হয়েছেন আরও 1,493 জন। এ নিয়ে মোট সুস্থ 3,16,600 জন। দেশের সরকারি মেডিকেল কলেজ, হাসপাতাল সহ বিভিন্ন স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের প্রকৃত চাহিদা নির্ধারণ না করে কেনা হয় চিকিৎসা সরঞ্জাম। প্রতি বছর এসব কেনাকাটায় আগ্রহ থাকলেও বিতরণের উদ্যোগ নেন না স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টরদের অনেকেই। এর ফলে বছরের পর বছর কেন্দ্রীয় ঔষধাগার সিএমএসডিতে পড়ে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার যন্ত্রপাতি। এইসব তথ্যের সত্যতা উঠে এসেছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ক্যামেরায়। প্রতি বছর রাজধানী সহ দেশের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ, বিশেষায়িত জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালের জন্য প্রায় 2,000 কোটি টাকার ওষুধ, চিকিৎসা যন্ত্রপাতি ও যানবাহন কেনে সিএমএসডি। এসবের চাহিদা নির্ধারণ ও বিতরণ প্রক্রিয়া নিয়ন্ত্রণ করেন স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের লাইন ডিরেক্টররা। বেশিরভাগ ক্ষেত্রে মাঠ পর্যায়ে যাচাই না করেই কোটি কোটি টাকার ভারী যন্ত্রপাতি কিনতে আদেশ দেয়া হয় সিএমএসডিকে। বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠান এবং প্রভাবশালী রাজনীতিক ও চিকিৎসক নেতাদের সাথে যোগ সাজশে এসব ক্রয়াদেশ দেওয়ার অভিযোগ লাইন ডিরেক্টরদের অনেকের বিরুদ্ধে। এমনকি যেসব প্রতিষ্ঠানের জন্য যন্ত্রপাতি কেনা হয় তারাও এ বিষয়ে জানে না।
ফলে বিতরণ না হয়ে বছরের পর বছর গুদামে পড়ে নষ্ট হয় এসব চিকিৎসা সরঞ্জাম। এই মুহূর্তে কেন্দ্রীয় ঔষধাগারের উঠানে পড়ে আছে অ্যাম্বুলেন্স, মোটরসাইকেল। গুদামে জায়গা না থাকায় বাইরে রাখা হয়েছে কোটি টাকা দামের ভারী যন্ত্রপাতি সহ নানা সরঞ্জাম। ফলে করোনা সুরক্ষার জন্য যে সরঞ্জাম কেনা হয়েছে তা রাখারও জায়গা নেই। এ অবস্থায় পুরনো যন্ত্রপাতি সরিয়ে নিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে 7 সুপারিশ সহ একটি চিঠি দিয়েছে সিএমএসডি। এখন আমাদের কিছু মালামাল স্টোরে পড়ে আছে, যেগুলি আমরা আসলে বরাদ্দের ভিত্তিতে আমরা বিভিন্ন মেডিকেল কলেজ এবং সরকারি প্রতিষ্ঠানগুলিকে সরবরাহ করে থাকি। এখন আমরা স্বাস্থ্য অধিদপ্তরের কাছে আমরা এগুলি বরাদ্দের লিস্ট চেয়েছি। আমরা বরাদ্দের লিস্ট পেলে আমরা অতি দ্রুত এগুলি আমরা সরবরাহ করে দিব এবং আশা করি এর মাধ্যমে আমাদের যে স্টোর সেটা ফাঁকা হয়ে যাবে। চিকিৎসা সরঞ্জাম বিতরণে অনিয়মের বিষয়টি স্বীকার করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের একজন লাইন ডিরেক্টর ও ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম MIS বিভাগের পরিচালক। সিএমএসডি সেটা ক্রয় করার পরে ওপিগুলিকে জানানো হয়। ওপিগুলো তখন ইনফর্মড হয়ে সেই মালগুলি কোথায় ডিস্ট্রিবিউট করবেন সেই তালিকা তৈরি করেন। তালিকা তৈরি করার পরে আরও কিছু বিষয়ে জটিলতা থাকতে পারে। কাদের মাল 13 সাল থেকে পড়ে আছে, কেন পড়ে আছে, এটা আমার পক্ষে বলা সম্ভব না। গুদামে কি পরিমাণ ও কত টাকার যন্ত্রপাতি পড়ে আছে তা জানেন না স্বাস্থ্য অধিদপ্তর ও কেন্দ্রীয় ঔষধাগারের কর্মকর্তারা। এসব নির্ধারণে এরই মধ্যে কাজ শুরু হয়েছে। এক একটা পণ্য এক একটা সময় ধরে পড়ে আছে, আসলে সেটা এখন সময় সাপেক্ষ ব্যাপার। এগুলা খোঁজা, কোন পণ্যটা কতদিন ধরে কোন মালামালটা পড়ে আছে সেটা আমাদের সময় দিলে হয়তো আমরা খুঁজে বের করতে পারবো। অলরেডি আমরা এগুলা অ্যানলিস্টেড করা বা এগুলো আমরা লিস্ট করা শুরু করে দিয়েছি। স্বাস্থ্য খাতের কেনাকাটায় দুর্নীতি আর অনিয়মের অভিযোগ বেশ পুরনো। সরকারি প্রতিষ্ঠানের জন্য কেনা কোটি কোটি টাকার সরঞ্জাম বছরের পর বছর পড়ে থাকা যেন সেই অভিযোগগুলোই প্রমাণ করছে। তাই গুদামে পড়ে থাকা সরঞ্জাম দ্রুত সরিয়ে নেওয়ার পাশাপাশি এর জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা চাইছেন স্বাস্থ্য খাত বিশেষজ্ঞরা। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড করার পাশাপাশি সংশোধিত আইনে ভুক্তভোগী এবং অভিযুক্তের ডিএনএ পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু দেশে এই পরীক্ষার ল্যাবই আছে মাত্র 3টি। এর মধ্যে বেশিরভাগ পরীক্ষাই হচ্ছে ঢাকা মেডিকেলের ল্যাবে। বাধ্যতামূলক করায় সেখানে চাপ আরও বাড়বে। আরও ল্যাব এবং দক্ষ জনবল নিয়োগ না করা হলে মামলা নিষ্পত্তিতে সময় বেশি লাগবে বলে আশঙ্কা মানবাধিকার কর্মীদের। সাম্প্রতিক সময়ে নারী নির্যাতন ও ধর্ষণের কয়েকটি ঘটনায় দেশজুড়ে প্রতিবাদের মুখে সরকার ধর্ষণের সর্বোচ্চ সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড করে। সেই সাথে বাধ্যতামূলক করা হয় ভুক্তভোগী ও অভিযুক্তের ডিএনএ পরীক্ষা। তবে দেশের সরকারি ডিএনএ ল্যাব মাত্র 3টি। এর 2টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, অন্যটি ঢাকা মেডিকেল কলেজের। তবে আদালতের নির্দেশনায় ডিএনএ পরীক্ষার বেশিরভাগই হয় ঢাকা মেডিকেলের ল্যাবে। ফলে ভুক্তভোগী ও অভিযুক্তের ডিএনএ পরীক্ষা বাধ্যতামূলক করার চাপও পড়বে এখানেই। গত 5 বছরের হিসাব অনুযায়ী বছরে গড়ে 541টি ডিএনএ নমুনা এসেছে ঢাকা মেডিকেলের ল্যাবে। পরীক্ষা শেষে বছরে গড়ে ফলাফল দেয়া হয়েছে 260টি। আর আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী গত বছর ধর্ষণের মামলার সংখ্যা 6,215টি। 2018 সালে এই সংখ্যা ছিল 4,927টি। এত মামলার ভুক্তভোগী ও অভিযুক্তের ডিএনএ পরীক্ষা ঢাকা মেডিকেলের একটি ল্যাবে সময়মতো করা সম্ভব কিনা সেই প্রশ্ন তুলেছেন মানবাধিকার কর্মীরা। বলছেন, ফলাফল পেতে দেরি হলে মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রিতা বাড়বে। আবার অভিযুক্ত গ্রেপ্তার না হলে মামলার ভবিষ্যৎ অনিশ্চিত হতে পারে। একে তো হচ্ছে আমরা জানি যে অপরাধীদের ধরতেই তো সময়ক্ষেপণ হয়ে যায়, আর যখন অপরাধীরা এই ধরনের একটা ব্যবস্থার মধ্য দিয়ে অর্থাৎ অপরাধী ধরা এবং তাদেরকে ডিএনএ টেস্ট বা অন্যান্য পরীক্ষা নিরীক্ষা তাদেরকে করা, এইটাও কিন্তু একটা যথেষ্ট সময়ক্ষেপণ হবে। এই সময়ক্ষেপণটাই হচ্ছে এখানে সবচেয়ে বড় ত্রুটির বিষয়। তবে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বলছে, জনবল বাড়ালে তাদের ল্যাবেই আরও বেশি ডিএনএ পরীক্ষা সম্ভব। ডিএনএ যে টেস্ট এটা কিন্তু বেশ সময় সাপেক্ষ, আপনারা জানেন, মিনিমাম 1 মাসের মতো লেগে যায়। যদি সংখ্যা অনেক বেড়ে যায়, এটি যেহেতু একটি রাষ্ট্রীয় সিদ্ধান্ত, আমার বিশ্বাস যে এটা সক্ষমতা বাড়ানোর জন্য কাজ করতে হবে এবং নিশ্চয়ই যারা এর সাথে সম্পৃক্ত আছে তারাও করবে। এছাড়া ডিএনএ পরীক্ষার ফি কে দিবে তাও স্পষ্ট করা হয়নি আইনে। এ নিয়েও জটিলতা তৈরি হতে পারে বলে মনে করছেন মানবাধিকার কর্মীরা।
জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ মামলার অভিযোগপত্র নভেম্বরের শুরুতেই আদালতে জমা দেবে সিআইডি। তদন্তে 36 ব্যক্তির বিরুদ্ধে গাফিলতির প্রমাণ মিলেছে। এর মধ্যে রয়েছেন তিতাসের 8 এবং ডিপিডিসির 2 কর্মকর্তা কর্মচারী, বাকিরা মসজিদ কমিটির। গ্যাস লিকেজ ঠিক করে দিতে তিতাস কর্মচারীর ঘুষ চাওয়ার বিষয়েও প্রমাণ মিলেছে। নারায়ণগঞ্জের পশ্চিমতলা মসজিদে 4 সেপ্টেম্বর বিস্ফোরণের ঘটনা প্রায় 1.5 মাস ধরে তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। এখন পর্যন্ত উঠে এসেছে 36 ব্যক্তির গাফিলতির তথ্য। এদের মধ্যে তিতাসের 8 ও ডিপিডিসির 2 কর্মকর্তা কর্মচারী রয়েছেন, বাকিরা মসজিদ কমিটির সদস্য। নভেম্বরের শুরুতে আদালতে অভিযোগপত্র দেবে সিআইডি। আমরা 3টা দিক মাথায় নিয়ে আমরা তদন্ত কাজ করছিলাম। একটি হলো তিতাস গ্যাস কোম্পানির স্থানীয় যে কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদের কী ধরনের দায়বদ্ধতা আছে, এখানে অবহেলার জায়গাটা কী ছিল, বিদ্যুৎ বিভাগের যে ওখানে দায়িত্ব কী ছিল, বা মসজিদ কমিটি যারা ছিলেন তাদের দায়িত্ব কী ছিল। আমরা এই সকল দিককে সামনে রেখে আমাদের তদন্ত কাজটা করেছি। আইন অনুযায়ী যাদের অপরাধ প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে আমরা এই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আদালতকে বলে দিই। এই ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় গ্রেপ্তার 9 জনের মধ্যে 2 জন এরই মধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এতে উঠে এসেছে তিতাস, ডিপিডিসি ও মসজিদ কমিটির গাফিলতির তথ্য। তবে তিতাস ও ডিপিডিসি থেকে আলাদাভাবে তদন্ত করা হলেও দায়মুক্তি দেওয়া হয়েছে তাদের নিজস্ব কর্মকর্তা ও কর্মচারীদের। ডিপার্টমেন্টাল এনকোয়ারি রিপোর্ট আমার জন্য কোনো বাইন্ডিংস না। আমি যেটা করছি, আমি কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর আমি ফলো করছি, যেটা আমাদের প্রচলিত আইন, পার্লামেন্টে যে আইন পাশ করা সেই আইন অনুযায়ী আমি করছি। সেই আইনের জন্য যদি তাদের যে রিপোর্টগুলো আছে সেই রিপোর্ট যদি আমার ইনভেস্টিগেশন পর্যায়ে যদি আমাকে সাপ্লিমেন্ট করতে পারে, কিন্তু যদি আমি মনে করি যে সেখানে যে ফাইন্ডিংস আছে সেটা আমার জন্য রেলেভেন্ট না, তাহলে সেই অংশটুকু নেওয়ার জন্য আমি বাধ্য না। গ্যাস লিকেজ ঠিক করার জন্য মসজিদ কমিটির থেকে তিতাস কর্মকর্তার ঘুষ চাওয়ার বিষয়ে প্রমাণ পেয়েছে সিআইডি। মসজিদে ওই বিস্ফোরণের ঘটনায় মারা যান 34 জন। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার কারণে আগামী বছরের এসএসসি পরীক্ষা পিছিয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের সিলেবাস এখনও শেষ করা যায়নি, ফলে নির্দিষ্ট সময়ে পরীক্ষা শুরু করার সম্ভাবনা একদমই কম বলছে শিক্ষা বোর্ড। শিক্ষাপঞ্জি অনুযায়ী আগামী বছরের 1 ফেব্রুয়ারি থেকে এসএসসি পরীক্ষা শুরুর কথা। করোনার কারণে এখন এই পরীক্ষা নিয়ে দুশ্চিন্তায় শিক্ষার্থীরা। আমরা খুবই চিন্তিত আমাদের সামনে এক্সাম নিয়ে। আমাদের পরীক্ষার জন্য যে রেজিস্ট্রেশন সেটাও আমাদের এবার নেওয়া হয়নি। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, নামী প্রতিষ্ঠান ছাড়া বেশিরভাগই অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারছে না। ফলে এই পর্যায়ের বেশিরভাগ শিক্ষার্থীরই সিলেবাস শেষ হয়নি। এসএসসির আগে যে নির্বাচনী পরীক্ষা হয় সেটি কিভাবে হবে তা নিয়েও সিদ্ধান্তহীনতায় শিক্ষকরা। প্রত্যন্ত অঞ্চলের কথা যদি আমরা চিন্তা করি, তারা কিন্তু অনলাইনে ক্লাস করতে পারে নাই, এবং অনেকেই কিন্তু শহরে যারা পড়াশোনা করতো তারা কিন্তু গ্রামে চলে গেছে, তাদের বিভিন্ন অর্থনৈতিক সমস্যা, অভিভাবকরা চলে গেছে, সেক্ষেত্রে তারা কিন্তু এই সুবিধাটা পাচ্ছে না। সিলেবাসও কিন্তু অনেক প্রতিষ্ঠান শেষ করতে পারে নাই। শিক্ষা বোর্ড বলছে, নির্বাচনী পরীক্ষা কিভাবে হবে সেটি নিয়ে তারা কাজ করছে। এ বিষয়ে একটি গাইডলাইন তৈরি হবে। এই পরিস্থিতিতে সিলেবাস শেষ না করে এসএসসি পরীক্ষা শুরুর কোনো সম্ভাবনা নেই। শিক্ষা প্রতিষ্ঠান না খোলা পর্যন্ত এই নির্বাচনী পরীক্ষা গ্রহণ করা সম্ভব না। এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে আমরা গত 10 বছর পর্যন্ত নিয়ে আসছি, কিন্তু গত 7 থেকে 8 মাস পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি কার্যত ছুটি। ফলে এটি নিয়ে আমাদেরকে আরও চিন্তাভাবনা করতে হবে। সম্ভবত এটি যে এই সময়ের মধ্যে নেওয়া যাবে কি না এটি কিন্তু আমরা এখনও নিশ্চিত না। সেই সঙ্গে পরীক্ষায় সিলেবাস বা বিষয় কমানোর কোনো সম্ভাবনা নেই বলছে বোর্ড। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এতক্ষণ সংবাদে। এখন আমরা যাব খেলার খবরে, তবে তার আগে জানাচ্ছি শিরোনামগুলো। প্রেসিডেন্টস কাপের আত্মবিশ্বাস সঙ্গী করে এগোবেন ইরফান সুমন, নতুনদের আরও দেখতে চান বাসা। ছুটির দিনেও 4 ফুটবলারের বিশেষ অনুশীলন, ঘরের মাঠে নেপালকে হারানোর প্রত্যয়। ছুটির দিনেও 4 ফুটবলারের অনুশীলন। আমরা এই সংবাদটিতে যাচ্ছি, একটু আগেই বলছিলাম আপনাদেরকে।
পরিশ্রম একাগ্রতায় সাফল্য এসেছে। টপ অর্ডার থেকে পিছিয়ে নতুন ব্যাটিং অর্ডারেও রানের দেখা পেয়েছেন। প্রেসিডেন্টস কাপ থেকে পাওয়া আত্মবিশ্বাস কাজে লাগিয়ে ধারাবাহিকতা রেখে জাতীয় দলের জন্য নিজেকে তৈরি করতে চান ইরফান শুক্কুর। অন্যদিকে ফাইনালে 5 উইকেট নিয়ে আলো কাড়া সুমন খানও এখন বড় মঞ্চের অপেক্ষায় আছেন। প্রয়োজনে শুরুর ধস সামাল দেবেন ঠান্ডা মাথায়, নইলে বিগ শট খেলে দলকে এনে দেবেন বড় সংগ্রহ। বর্তমান বাংলাদেশ দলে এমন ব্যাটসম্যানের অভাব স্পষ্ট। নাসিরের পর সাব্বির মোসাদ্দেকেও মেলেনি ধারাবাহিকতা, ফলে ইরফান শুক্কুরের জন্য যে কোনো সময় আসতে পারে সুযোগ। প্রেসিডেন্টস কাপের বড় আবিষ্কার এই ব্যাটসম্যান। ঘরোয়াতে 10 বছরের ক্যারিয়ারে বেশিরভাগ সময় খেলেছেন টপ অর্ডারে। কমফোর্ট জোন থেকে বেরিয়ে এবার খেলেছেন 7 নম্বরে। টেম্পারমেন্ট, বলের যোগ্যতা বুঝে খেলা, হিটিং অ্যাবিলিটিতে নতুন করে নজরে এসেছেন। ফাইনালের পাশাপাশি আসরেও হয়েছেন সেরা ব্যাটসম্যান। সুযোগ কাজে লাগানোর আনন্দ আছে, তারপরেও পা মাটিতে রাখতে চান 28 বছর বয়সী এই উইকেট কিপার ব্যাটসম্যান। 2017 সালের শেষের দিকে যখন আমি ইনজুরিতে পড়ি, আমি ক্রিকেট থেকে আউট অফ ট্র্যাক চলে গেছিলাম। ফ্রম দেন আমি অনেক হার্ড ওয়ার্ক করছি আমার ফিটনেস নিয়ে, স্কিল নিয়ে, আর আমি আমার নিউট্রিশন নিয়ে অনেক কাজ করছি, আমার ডায়েটিং নিয়ে অনেক কাজ করছি। ভবিষ্যৎ পরিকল্পনা তো সবারই ন্যাশনাল টিম খেলার একটা ইচ্ছা থাকে, যেটা সেম আমারও আছে, কিন্তু আমি এখন শর্ট টার্ম গোলের মধ্যে ফোকাস করতে যাচ্ছি, যেটা যে কোনো টুর্নামেন্ট হোক সামনে স্টেপ বাই স্টেপ আমি আগাতে চাচ্ছি। ইরফানের ব্যাটে যেমন রান এসেছে, তেমনই উইকেট উৎসবে বারবার এমন আকাশে উড়েছেন সুমন খান। বিসিবির পরিকল্পনাতে আগে থেকেই আছেন এই পেসার। বছরের শুরুতে জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছেন প্রস্তুতি ম্যাচ, আছেন এইচপি ক্যাম্পেও। ফাইনালে 5 উইকেট নিয়ে জানান দিয়েছেন আগামীর। সব ধরনের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত হচ্ছেন এই পেসার। প্রত্যেকটা প্লেয়ারই স্বপ্ন লাইফে, মানে যে প্লেয়ার ক্রিকেটার তাদের স্বপ্ন যে সে একদম বড় স্টেজ খেলবে, যেটা ন্যাশনাল টিম বলেন। তো ভবিষ্যৎ চিন্তা বলতে সামনে কর্পোরেট লিগ আছে, ইচ্ছা আছে সেখানে ভালো করার, কনসিস্টেন্স থাকার। সেরা 2 ব্যাটসম্যান ও বোলারের চোখ এখন টি-20 লিগে। এক সিরিজে ভালো করে হারিয়ে যাওয়ার সংস্কৃতি থেকে বের হতে চান আত্মবিশ্বাস দিয়ে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মাঠে ক্রিকেট ফেরানোর চ্যালেঞ্জে জয়ী বিসিবি। এবার টিভি রাইটস, ডিজিটাল রাইটসের সাথে টিম স্পন্সরও ঠিকঠাক করে ফেলতে চায় বিসিবি। নভেম্বরের আগেই কাজগুলো শেষ করতে আশাবাদী বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। এদিকে নতুনদের হঠাৎ করে জাতীয় দলে আনতে চান না নির্বাচকেরা, আরও পরিণত হওয়ার সুযোগ দিতে চান নতুনদের। নানা চেষ্টায় ক্রিকেট মাঠে ফেরানো গেছে। প্রতিযোগিতামূলক ঘরোয়া আসর শুরুর অপেক্ষায় বিসিবি। জানুয়ারিতে আন্তর্জাতিক অঙ্গনে হয়তো ফেরা যাবে, তবে করোনাকালে মাঠের বাইরে বেড়ে যাওয়া চ্যালেঞ্জগুলো এখনও মিটমাট করা যায়নি। টিভি শর্ত শেষ হয়েছে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে। টিম স্পন্সরের দীর্ঘমেয়াদী চুক্তির ইতি ঘটেছে আরও আগে। ডিজিটাল শর্ত এখনও বিক্রি হয়নি। করোনাতে আন্তর্জাতিক ম্যাচ নেই বলে কাজে অগ্রগতিও আসেনি। বোর্ড কিংবা প্রতিষ্ঠান আনুষ্ঠানিক বৈঠকে বসেনি। মাঠে ফেরার সাথে সময় এসেছে বিষয়গুলো নিয়ে ভাবার। দ্রুতই এসব বিষয়ে সমাধানে আসতে চায় বিসিবি। এটা খুব শীঘ্রই আমরা এটা চলে যাচ্ছি, টেন্ডারে চলে যাব, যে নর্মাল প্রসিডিওর যেটা টেন্ডারের মাধ্যমে চলে যাব। এটা যে কোনো সময় হয়ে যেতে পারে। আসলে এটা টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো লেখা হচ্ছে, দেখছি, দেখে আমরা এটা অ্যানাউন্স করে দেবো যে কোনো সময়। এদিকে একসাথে এত ক্রিকেটারদের দেখে নেওয়ার সুযোগ খুব কম পান নির্বাচকেরা। প্রতিযোগিতামূলক আসরে নিজেকে প্রমাণ করেছেন হৃদয়, ইরফান, সুমনরা। ম্যাচ অনুশীলনে রাখতে জাতীয় দলের ব্যস্ত সময়েও এসব ক্রিকেটারদের মাঠে রাখার পরিকল্পনা নির্বাচকদের। সুমন খান তো আমাদের এইচপির প্লেয়ার। গত লাস্ট ইয়ার যে এমার্জিং ট্রফিটা হয়েছিল সেখানে তো হাইস্ট উইকেট ছিল, তো হি ইজ ইন আওয়ার সিস্টেম। ইরফান শুক্কুর কিন্তু আমাদের হাই পারফরমেন্সের প্লেয়ার। মাঝখানে 2 বছর হয়তো পারফরমেন্সের কারণে হাই পারফরমেন্সের বাইরে চলে গিয়েছিল। সম্ভবত আমরা একটা এই দলের মতো কিছু একটা করব, মানে আন্ডার 23 পরে তাদের সাথে হয়তো এইচপির একটা নিয়মিত খেলা হবে। সো সেখান থেকে হয়তো তাদেরকে পরবর্তী পর্যায়ে প্রস্তুত করা হবে। জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ। প্রায় 1 বছর পর মাঠে নামা দল নিয়ে কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা করতে চায় না ম্যানেজমেন্ট। তাই তো নতুনদের অপেক্ষা কিছুটা বাড়বে একটা সুযোগের জন্য। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খেলার খবরের শুরুতেই যে খবরটির কথা আপনাদেরকে বলছিলাম, যে ছুটির দিনেও ঐচ্ছিক অনুশীলন করেছেন জাতীয় ফুটবল দলের 4 ফুটবলার। কুপার টেস্টে 2 তরুণ ভালো করলেও
ভালো অভিজ্ঞ মামুনুল ইসলাম আর নাবিব নেওয়াজ জীবনের ফিটনেসে ঘাটতি ধরা পড়েছে। সহকারী কোচ বলছেন, করোনা বিরতির কারণে এমনটা হওয়ারই কথা। অন্যদিকে দ্রুত ফিট হয়ে নেপালকে নিজের মাঠে হারাতে দৃঢ় প্রতিজ্ঞ মামুনুল। ছুটির দিনে অফিসিয়াল ট্রেনিং সেশন নেই, কিন্তু নিজ উদ্যোগেই সকালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হাজির 4 ফুটবলার। উদ্দেশ্য ফিটনেস নিয়ে কাজ করা। সহকারী কোচ মাসুদ পারভেজ কাইসারের পরামর্শে চলল আরিফ, রাকিব, জীবন ও মামুনুলের অনুশীলন। ওয়ার্ম আপ শেষে এবার ফিটনেস পরীক্ষা। কুপর টেস্টের জন্য টানা 12 মিনিট দৌড়াতে হবে। সেখানে 2 তরুণ আরিফ, রাকিব সফল। তাদের প্রায় 7.5 রাউন্ড মানে 3000 মিটারের বিপরীতে মামুনুল দৌড়েছেন 1 রাউন্ড কম। আর জীবন 3 রাউন্ড দিয়ে কিছুটা অসুস্থ বোধ করেন। ট্রেনিং সেশনে যোগ দিয়েই অভিজ্ঞ মামুনুলের কণ্ঠে নেপাল বধের পরিকল্পনা। ফিজিক্যালি অনেক কিছু এখন ডেভেলপ হবে এবং আমরা প্লেয়াররা সবাই 100% ট্রাই করতেছি আমরা ফিজিক্যালি খুবই তাড়াতাড়ি রিকভারি করে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার জন্য, এবং আমরা সব প্লেয়ারই খুবই আনন্দিত আছি যে একটা ভালো ম্যাচ খেলব। দীর্ঘ বিরতিতে ফিটনেসে কিছুটা ঘাটতি থাকারই কথা। সহকারী কোচ সে কারণে একদমই হতাশ নন। 3 জনের মধ্যে রাকিব অ্যান্ড আরিফ ভালোভাবে শেষ করছে, কিন্তু সামান্য অসুস্থতার কারণে জীবন পুরোপুরি কমপ্লিট করতে পারেনি। নেক্সট যে কয়দিন আমরা হাতে পাবো এর মধ্যে আমরা ট্রাই করব এদের ফিটনেসটা যত দ্রুত ভালোভাবে আনা যায়। মঙ্গলবার ক্যাম্পে যোগ দেবে বসুন্ধরা কিংসের 12 জন ফুটবলার। তাদের এমনিতেই ফিট থাকার কথা। আর বুধবার জেমিডে দেশে আসার পর করোনা পরীক্ষা শেষে যোগ দিবেন জাতীয় দলের কার্যক্রমে। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টোকিও অলিম্পিককে সামনে রেখে আসছেন 2 কোরিয়ান কোচ। বিষয়টি নিশ্চিত করেছেন শুটিং স্পোর্টস ফেডারেশনের মহাসচিব ইন্তেখাবুল হামিদ। এদিকে 15 নভেম্বর থেকে শুরু হচ্ছে শুটারদের আবাসিক ক্যাম্প। সভাপতি মহাসচিব দ্বন্দ্ব এখন অতীত। নতুন সভাপতি আর পুরনো মহাসচিব মেলবন্ধনে বাংলাদেশের শুটিংয়ে এসেছে গতি। নতুন অ্যাডহক কমিটি কাজ শুরু করেছে নতুন উদ্যমে। টোকিও অলিম্পিক বাছাইয়ে ভালো করার লক্ষ্য নির্ধারণ করেছে ফেডারেশন, যে কারণে 15 নভেম্বরের আগেই নতুন বিদেশি কোচ আনার পরিকল্পনা চূড়ান্ত। মহাসচিব জানান, এরই মধ্যে 4-5 জন কোচের সংক্ষিপ্ত তালিকা হয়েছে। এখান থেকেই 2 জনকে বেছে নেওয়া হবে। মিস্টার কিমের সাথে কথা হচ্ছে, আর লি নামে একজন আগের বেশ ভালো কোচ ছিলেন, তাকেও যদি আমরা পাই তাহলে ভালো হয় আর কি। আর যে 25 মিটারের নতুন কোচ, 10 মিটার কোচ কোরিয়া থেকে নিব, 25 মিটারের কোচও আমরা কোরিয়া থেকে নিব। শুটিং মনস্তাত্ত্বিক খেলা। আন্তর্জাতিক আসরে ভালো করতে চাই নিরবিচ্ছিন্ন অনুশীলন, সাথে মনোবল বাড়াতে প্রতিযোগিতামূলক আসরে অংশগ্রহণও জরুরি। সম্প্রতি অনলাইন 100 মিটার এয়ার রাইফেলে সেটা হারে হারে টের পেয়েছে শুটাররা। আজকে 5ম ও ব্রোঞ্জে সন্তুষ্ট থাকতে হয় দেশসেরা শুটার বাকিকে। আমাদের যে ট্রেনিং ক্যাম্প, এই ট্রেনিং ক্যাম্পটা এখন আপাতত অলিম্পিক ট্রেনিং ক্যাম্প আছে। এটার সাথে আরও কিছু আমরা সংযুক্ত করব। আমাদের যে ন্যাশনাল টিমটা আছে সেদেরকেও নিয়ে আসার চেষ্টা করব। তারপরেও স্বাস্থ্যবিধি মেনে কতটুকু করা সম্ভব, কিভাবে করা সম্ভব, এটা নিয়ে আমাদের কথাবার্তা চলছে। 2021 টোকিও অলিম্পিক বাছাইয়ের আগে বিশ্বকাপ সহ একাধিক আন্তর্জাতিক আসরে অংশ নেবে বাংলাদেশ। বিশ্বকাপ সহ একাধিক আন্তর্জাতিক আসরে অংশ নেবে বাংলাদেশ। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার খেলার খবরে। আরো যা থাকছে, বিস্কুটও খাবেন, আবার মাসে মাসে বেতনও পাবেন। বিস্কুটের স্বাদ পরীক্ষার জন্য স্কটল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান বর্ডার বিস্কুটস এমনই এক চাকরির বিজ্ঞাপন দিয়েছে। বিস্কুট খেয়ে বছরে পাওয়া যাবে $52,000 বা 43 লক্ষ টাকা। সেই সাথে বছরে মিলবে 35 দিনের ছুটি। উৎপাদন থেকে বাজারজাত প্রতি ধাপে বিস্কুটের স্বাদ পর্যালোচনা করাই হবে কাজ। আর এই পদের জন্য নির্বাচিত ব্যক্তি পাবেন মাস্টার বিস্কুটিয়ার মুকুট। আর এই নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। চলে যাচ্ছে পরের খবরটিতে। বরগুনার চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যা মামলায় অপ্রাপ্তবয়স্ক 14 আসামির বিরুদ্ধে রায় ঘোষণা হলো কাল। আসামিদের সর্বোচ্চ শাস্তির আশা করছে নিহত রিফাতের স্বজনরা। এই একই প্রত্যাশা রাষ্ট্রপক্ষেরও। রায় দৃষ্টান্তমূলক হলে কিশোর অপরাধ কমবে বলে মনে করেন সচেতন মহল। গত বছরের 26 জুন বরগুনা সরকারি কলেজ গেটে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় রিফাত শরীফকে।
মামলায় ২৪ জনকে আসামি করে আদালতে চার্জশিট দেয় পুলিশ। এতে বলা হয়, মেসেঞ্জার গ্রুপে পরিকল্পনা করে ভয়াবহ এ হত্যাকাণ্ডে প্রাপ্তবয়স্ক ১০ আসামির সঙ্গে অংশ নেয় ১৪ কিশোর। ১৪ জনের মধ্যে ৬ জন কারাগারে, ৮ জন জামিনে। আদালতে ৭৬ জনের সাক্ষ্য এবং যুক্তিতর্ক যেভাবে হয়েছে তাতে আসামিদের সর্বোচ্চ শাস্তি হবে বলে মনে করেন রাষ্ট্রপক্ষ। ন্যায্য বিচারের আশা করছেন আসামিপক্ষের আইনজীবীরা। আমার যে শিশু অপরাধী চন্দন, ওর কাছ থেকে কোনো মোবাইল উদ্ধার হয় নাই। ও যে 07 বন্ড গ্রুপের সদস্য নয়, এবং যেটা হচ্ছে যে মোবাইল ফোনের যে সিডিআর বিশ্লেষণে সেখানে ওর কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। মৃত্যুকালীন জবানবন্দিতে বলে গেছে কে তাকে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। এর চেয়ে রাষ্ট্রপক্ষের মামলা প্রমাণের আর কিছু থাকে না। আশাবাদী যে সকল আসামিরা এই মামলায় শাস্তি হবে। অভিযুক্ত ১৪ কিশোরেরই সর্বোচ্চ শাস্তি চায় নিহত রিফাতের পরিবার। রিশান ফরাজি সহ যত আসামি আছে যারা দোষ করেছে তাদের প্রত্যেকের যেন সর্বোচ্চ শাস্তি হয় এবং এই রায় যেন দ্রুততরভাবে এটা কার্যকরী হয়। বরগুনায় কিশোর অপরাধ দিন দিন বাড়ছে দাবি করে সচেতন মহল বলছেন, এই রায়ে দৃষ্টান্ত স্থাপন করা গেলে কমে আসতে পারে অপরাধ। অপরাধ যেটুকু হোক সেই পরিমাণ সাজা যাতে সে পায়। এবং আপনারা জানেন যে সারা দেশে কিশোর গ্যাংয়ের একটি উপদ্রব শুরু হয়েছে। বরগুনাতে এটা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। আমরা চাচ্ছি এই কিশোর গ্যাং যাতে প্রতিরোধ হয় এবং তারা যাতে সংশোধন হওয়ার সুযোগ পায়। গত ৩০ সেপ্টেম্বর এ মামলায় রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি সহ ৬ আসামিকে মৃত্যুদণ্ড দেয় আদালত। খালাস দেয়া হয় ৪ জনকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। প্রতিমা বিসর্জনের শেষ হলো শারদীয় দুর্গোৎসব। আনন্দ উচ্ছ্বাস আর চোখের জলে ভক্তরা বিদায় দিয়েছেন দেবী দুর্গাকে। সেই সঙ্গে অশুভ শক্তি এবং করোনা মহামারীকে দূর করে আসছে বছর আবারও দেবী দুর্গা মর্ত্যলোকে ফিরে আসবেন এমন প্রার্থনা করেছেন ভক্তরা। ঢাকের তালে তালে ধুনুচি নাচে মাতোয়ারা ভক্তরা। দেবীকে বিদায় জানাতে তুরাগ বুড়িগঙ্গার তীর হয়ে ওঠে আনন্দনগর। দেবী দুর্গাকে বিদায়ের বেদনা এই আনন্দের ধারায় যেন ধুয়ে মুছে গেছে। দূর হয়ে গেছে ভক্তদের সব কষ্ট। করোনার কারণে এবার হয়নি বিজয়া শোভাযাত্রা। তারপরও প্রতিমা বিসর্জনে কমতি ছিল না ভক্তি আর ভালোবাসার। দেবী দুর্গাকে বিদায় দিতে নদী তীরে জড়ো হাজারো ভক্ত। এইবার আসলে উৎসব হয়নি, এইবার আসলে পুজো হয়েছে। উৎসব জিনিসটা অন্যরকম, যেটা আমরা এবার পাইনি। এবার জাস্ট আমরা পুজোটা দিলাম। অন্যান্য বার মাত্র 2টা ট্রাক না, আরো 10-12টা ট্রাক আসে। সবাই আমরা একসাথে নাচতে নাচতে আসি। দেবীর কাছে প্রার্থনা, সামনের বছর পুজোটা যাতে সবাই আমরা আগের মতো উদযাপন করতে পারি, পরিবার পরিজন নিয়ে। আমাদের সবাই যাতে ভালো থাকে, আমাদের পৃথিবী যাতে আবার সুস্থ অবস্থায় ফিরে আসে। এর আগে সকাল 9টা 57 মিনিটের মধ্যে শেষ হয় দশমী পূজা ও দর্পণ বিসর্জন। হয়েছে প্রার্থনাও। দেবীর বিদায় বেলায় কেঁদেছেন ভক্তরা। মা আবার একটি বছর পরে আমাদের ধর্মে আসবেন, মা কুলে এসে থাকবেন, আর সেখান থেকে আমাদেরকে আশীর্বাদ করবেন, তার সন্তানের জন্য ভালো থাকে। সারা বিশ্বে একটা মহামারী চলছে, তো এই জন্য এবার আমরা মন মতো করে আগের মতো মজা করতে পারিনি, ওভাবে পূজাও দিতে পারিনি, তাই এবার খুব কষ্ট লাগছে। আমরা আশা করছি করোনা মহামারী নিয়ে দেবী আমাদের কাছ থেকে বিদায় দিবে। করোনা মহামারীর কারণে কড়াকড়ি থাকলেও কিছু কিছু মণ্ডপে হয়েছে সিঁদুর খেলা। আগামী শরতে আবার বাঙালি হিন্দুর ঘরে ফিরে আসবেন দুর্গা, সেই কামনা ভক্তদের। শেষ হলো 5 দিনের দুর্গা উৎসব। গজে চড়ে মঠ থেকে বিদায় নিলেন দেবী দুর্গা। শাস্ত্র মতে এতে ভরে উঠবে শস্য ভাণ্ডার, আর 5 দিনের প্রার্থনায় বিশ্ব থেকে মুক্তি নেবে করোনা, এমন প্রত্যাশা ভক্তদের। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কৈলাসে ফিরে গেলেন দেবী দুর্গা। বিজয়া দশমীতে সারা দেশে পূজা অর্চনার পর নানা আয়োজনে বিসর্জন দেয়া হয় প্রতিমা। করোনা সতর্কতা এবার বিসর্জন এবং দশমীর আয়োজনে ছিল নানান বিধিনিষেধ।
চট্টগ্রামের বিভিন্ন পূজা মণ্ডপে দেবী দুর্গতি নাসিনীকে বিদায় দিতে সকাল থেকেই ভিড় করেন ভক্তরা। পরে পতেঙ্গা সমুদ্র সৈকত, কাট্টলির রাসমণি ঘাট সহ বিভিন্ন জায়গায় দেয়া হয় প্রতিমা বিসর্জন। তবে করোনা সতর্কতায় বিসর্জনের সময় ভক্তদের উপস্থিতি কম থাকার নির্দেশনা থাকলেও তা মানা হয়নি। যে মায়ের যে আগমন সেটা আসলে আমাদের জন্য শুভ বার্তায় বয়ে আনুক, সেটা জগতের কাছে মায়ের কাছে আমরা আমাদের প্রার্থনা। আমরা এবারে খুব ভালোই উদযাপন করেছি পূজাটা, আগামীতে মনে করতেছি আরো ভালো করব। কক্সবাজার সমুদ্র সৈকতেও দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে প্রতিমা বিসর্জন। রাজশাহী নগরীর কুমারপাড়ায় পদ্মার ঘাটে হয় প্রতিমা বিসর্জন। এর আগে মা দুর্গার কাছে আগামী দিনের জন্য আশীর্বাদ চান ভক্তরা। বগুড়ায় অঞ্জলি, দর্পণ বিসর্জন, সিঁদুর দানের পর প্রতিমা বিসর্জন দেয়া হয় করতোয়া নদীতে। সিলেটে ভোগ প্রদান এবং দর্পণ বিসর্জনের মাধ্যমে সম্পূর্ণ হয় দশমী বিহিত পূজা। সীমিত পরিসরে হয় সিঁদুর খেলা আর মিষ্টি বিতরণ। ঝিনাইদহে বারোয়ারি পূজা মণ্ডপ, কালীতলা মন্দির সহ বিভিন্ন মণ্ডপে পূজা শেষে একে অপরকে সিঁদুর লাগিয়ে দেন নারীরা। গাজীপুর, নাটোর, জয়পুরহাট, নওগাঁ, খাগড়াছড়ি, দিনাজপুর সহ দেশের সব জেলায় সকাল থেকে ধর্মীয় নানা আচার অনুষ্ঠান শেষে দেবী মহামায়াকে বিদায় জানানো হয়। তবে সন্ধ্যার মধ্যেই প্রতিমা বিসর্জন শেষ হয় দেশের বেশিরভাগ জেলায়। খাদিজাতুল কোবরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিস্কুট খেয়ে বছরে আয় করা যাবে $52,000 বা 43 লাখ টাকা, কিন্তু খরচ করতে হবে না একটুও। সম্প্রতি এমনই এক চাকরির বিজ্ঞাপন দিয়েছে স্কটল্যান্ডের বিস্কুট তৈরির প্রতিষ্ঠান বর্ডার বিস্কুটস। নিয়োগপ্রাপ্ত ব্যক্তির কাজ হবে কারখানায় উৎপাদিত বিস্কুটের স্বাদ পরীক্ষা করা। স্কটল্যান্ডের বর্ডার বিস্কুটসের বিস্কুট বেশ বিখ্যাত। উপাদান সংগ্রহ থেকে নানা প্রক্রিয়া শেষে তৈরি হয় বিস্কুট। তবে এক্ষেত্রে মূল চ্যালেঞ্জ স্বাদ কেমন হবে তা নির্ধারণ করা। তাই বিস্কুটের স্বাদ পরীক্ষা করতে কর্মী নিয়োগের কথা জানায় বর্ডার বিস্কুটস। বিজ্ঞাপনে এই কাজে একজন কর্মীর বার্ষিক আয় ধরা হয়েছে $52,000। সেই সঙ্গে বছরে থাকছে 35 দিনের ছুটি। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক পল পার্কিং জানান, বেকিং সম্পর্কে খুব ভালো জানেন এমন ব্যক্তিকে নিয়োগ দেওয়া হবে। নিয়োগপ্রাপ্ত কর্মীকে নিশ্চিত করতে হবে বিস্কুটের গুণগত মান। উৎপাদন থেকে বাজারজাত প্রতিটি ধাপে বিস্কুটের স্বাদ পর্যালোচনা করাই তার কাজ। ক্রিয়েটিভ বিভাগকে নেতৃত্ব দেবেন তিনি। স্কটল্যান্ডে বাস করেন এমন যে কেউ এই পদের জন্য আবেদন করতে পারবেন, আর এই পদের জন্য নির্বাচিত ব্যক্তি পাবেন মাস্টার বিস্কুটিয়ার মুকুট। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল বিরতিহীন সংবাদ রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি।